আপনাদের কাছে আপনারা তার মুখ থেকে আমরা তার মূল্যবান বক্তব্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই মুক্তিযোদ্ধা কলেজে স্কুল এবং আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টুডেন্ট লাইফে অনেকদিন পরে প্রতিবন্ধী দেখলাম, ভালোই লাগছে আর কি। স্টুডেন্ট লাইফে আমাদের প্রধান শিক্ষক ছিলেন শেখ ইমামউদ্দিন। এটা করোনাতে আমাদের স্কুলটা সবচেয়ে বড় স্কুল ছিল। এটা প্রধান শিক্ষক ছিলেন শেখ ইমামউদ্দিন, অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন। এটা খুলনার প্রবন্ধী সহচরী বিদ্যালয়। তো ওটাতে মানে স্যারের পার্সোনালিটি এরকম ছিল যে বলা হতো যে গরু ছাগল যে মাঠে থাকে, স্যার যদি রুমের এসে দরজা থেকে এখানে বের হয় তাও সব ভিতরে চলে যায়। তার মূল কারণ ছিল এই বের, মানে যাকে মারতো তত বড় বেশ মার দিত। স্যার খুব ভালো পড়াতো, ইংলিশের টিচার ছিলেন স্যার আমাদের। তো আপনারা অলরেডি আমাদের স্যার বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা তো আমি আমার পার্সোনাল পরিচয় হচ্ছে আমি এস.এম. খালিদুজ্জামান ডাক্তার। আর খুলনা আমার দেশের বাড়ি আর কি। খুলনা মেডিকেল কলেজ থেকে পড়ালেখা করি। এরপরে অ্যাপোলো হাসপাতাল যেটা ছিল আপনারা জানেন, এখানে আমি 15 বছর কাজ করেছি, যেটা এখন ইভার কেয়ার হসপিটালে করছি। আর আমি মাস্টার্স করি ইন্ডিয়া থেকে। বর্তমানে আমার প্রতিষ্ঠান হচ্ছে যে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, এখানে চেয়ারম্যান এবং কাউন্সিল। এটা কোনো সিটি বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, যাতে বন্ধাত্ম চিকিৎসা দেয় বাচ্চা বন্ধাত্ম দেয় ফার্টিলিটি হসপিটাল। তো এটার পাশাপাশি আমি আমার মানে বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠান আছে আর কি, সেটার সঙ্গে সংশ্লিষ্টতা আছে। আর স্টুডেন্ট লাইফ থেকেই বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম। পরে বাংলাদেশ জামাত ইসলামীতে আজ টানাল তো আর মনে হয় না, সবাই এটার ব্যাখ্যা করা লাগছে। আমার 2 ছেলে 3 মেয়ে, 5 ছেলে মেয়ে বাবা আমি আর কি। আর এই যে নমিনেশনের পরে আমি চিন্তা করেছি আমাদের মসজিদ মাদ্রাসা এবং স্কুল। আমি পার্সোনালি মনে করি আমি এই পর্যন্ত এসেছি আমার অসংখ্য মানে শিক্ষক শিক্ষিকার বিশেষ মানে অবদানের কারণে। এই ক্লাস 5 থেকেই বলতে পারি, ক্লাস 5এও আমি খুব ভালো রেজাল্ট করতে পারি। কিছু শিক্ষকের বলতে পারে যে আমার খুব ছোটোবেলায় বাবা মারা যায়। ছোটোবেলায় বলতে আমার তেমন স্মৃতি মনে নেই, ক্লাস 2-তে আমি তখন করি। তো ছাত্র হিসেবে একদম খারাপ ছিলাম না, যেহেতু রেজাল্টগুলো ভালো হয়েছিল তখন। এবং শিক্ষকরা আমাকে যথেষ্ট স্নেহ করতো। ইভেন ক্লাস 5 থেকে পর্যন্ত আমি যখন 10 পর্যন্ত আমি পড়েছি, আমার একজন শিক্ষক ছিলেন, ওনার বাসায় আমি প্রতিদিন সকালে ভোরে নাস্তা করতাম। স্যারের ওয়াইফ নাস্তা তৈরি করতে, পড়াও হতো আবার নাস্তাও করতাম, সব কিছু। এগুলোর কোনো মানে টাকা পয়সা দেওয়া হতো না। এখন তো আমরা যেমন আমার একটা ছেলের পিছনে টিচারই খরচের প্লেট নিয়ে চলে যাবো, মানে শহরে যেটা করি সেগুলো চিন্তা করছে আমাদের সেই লাইফটা টিচারদের যে অবদান, এবং এটার মধ্যে কোনো মানে কোনো গ্যাপ ছিল না, যে ভালোবাসারও গ্যাপটা সন্তান তুল্য স্নেহ করতে শিক্ষকটা এটা ছিল। তো জুলাই বিপ্লবে আমরা দেখলাম যে আমাদের যে জেনারেশনটা একটা রক্তক্ষয়ী হলো, স্টুডেন্টরা জীবন দিল এবং অসংখ্য ছেলেদের চোখ যাওয়া, জীবন যাওয়া। ভবিষ্যতে আমরা চাই না যে এরকম কোনো মানে আর কোনো নতুন করে কোনো সংগ্রাম হোক। আমরা চাই যে মেধার প্রতিযোগিতা হোক ভবিষ্যতে, যেটা মেধার বিনিময়ে যারা যাবে তারাই ভালো করবে, সেই কালচার আমরা তুলে ধরতে চাই। এবং জুলাই বিপ্লবে যে নতুন করে যে আবার মুক্তির মতো আবু সাইদের মতো জীবন দিতে হবে, এটা কোনো বাবার কাম্য হতে পারে। সুতরাং আগামীতে আমরা যে সংসদ বা যে ধরনের আমাদের রাষ্ট্র ব্যবস্থা বা আইন প্রণয়ন করে দেখতে চাচ্ছি, এটা আমি বলে কথা নয়, যেই আসুক তাদের মধ্যে একটা আদর্শ থাকে। তারা দেশকে পরিচালিত করতে মেধার ভিত্তিতে আমার দেশকে কীভাবে আরও সুসংগঠিত করা যায়, মানে যারা জেনারেশনটা আসবে তাদের মধ্যে একটা আদর্শ থাকবে, যারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, সেরকম স্টুডেন্ট আমাদের ছাত্রছাত্রী আমাদের স্কুল থেকে তৈরি হবে ইনশাআল্লাহ, আমরা সেটাই আশা করি। এবং ভবিষ্যতে আমরা চাই না যে আবার এরকম জীবন দিক আমাদের ছাত্রছাত্রীরা। আমরা চাইবো যে আমাদের সন্তানরা সামনে যে সময়টা আসছে, তারা আমরা যেটা রেখে যাচ্ছি সেখান থেকে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আরও অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। যেমন ধরেন মিডল ইস্টে আমাদের সন্তানরা কাজ করতে যায়,
তাদের আসল সম্পদ কিন্তু শুধুমাত্র তেল। কিন্তু আমাদের দেখেন গ্যাসের সম্পদ আছে, গ্যাসও কিন্তু তেলের মতো জ্বালানি তৈরি করছে। এবং আমাদের দেশে আমরা দেখেছি যে 3 কোটির কাজ 300 কোটি টাকা হয়। হেলথে আমরা দেখেছি এমন আছে যে একটা ইনস্ট্রুমেন্টের দাম 2.5 লাখ টাকা, সাইন করতে বাধ্য করা হয় 2.5 কোটি টাকা। এবং এমন সৎ প্রোফাইলের লোক, মানে সৎ সে যে ঊর্ধ্বতন জায়গায় বসে আছে, সাইনটা ডক্টর করবে না বলে তাকে ফোর্স করা বলে, আমরা বিশ্বাসই করতে পারবো না এমন লোক মন্ত্রণালয় থেকে সাইন করছে। তো এর তার মধ্যে কারণ কি? একমাত্র কারণ তার ভিতরে সেই আল্লাহর ভীতি নাই, তার মধ্যে কোনো আদর্শ নাই। শুধুমাত্র যে অন্য ধর্ম থাকলেও কিন্তু অনেক সৎ মানুষ আমরা পেয়ে থাকি, কিন্তু তার মধ্যে সত্যিকারের কোনো, আমরা যে একটা আমানত মানুষের জন্য, মানুষের জনগণের টাকা আমরা ডিল করার জন্য আমাদেরকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে, সেই আদর্শ বা সেই ভয় তার ভিতরে নেই, যে কারণে তারা হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে যাচ্ছে। সে কারণে আমরা একটা উদাহরণ বলছিল যে সাম্যতা অনেক সময় নিয়ে আসছে, মাথাটা ধরেন এসির মধ্যে রাখা, পায়ে আগুন ধরা। সুতরাং একটা পোর্শন দেখেছে জিডিপি যখন বলেছে মাথা পিছু আয় আমাদের এত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কিছু মানুষই দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার মালিক, আর অধিকাংশ মানুষই আমার দেখা যাচ্ছে কি সেই দিন আনে দিন খায়, তার অধিকারের ব্যাপারে আমরা কোনো চিন্তা করছি না। এই যে চিন্তা চেতনাটা আসবে সেটা মাত্র একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই শুধুমাত্র এটা সম্ভব, সেই সাম্যের বাংলাদেশ। আমরা ভবিষ্যতে কোরআনের আইনের আলোকে রাসূলের দেখানো পথে, সাহাবীদের দেখানো পথে, যারা সবসময় চিন্তা করছে যে আমার একটা ব্যক্তিও যদি, শুধু না একটা কুকুরও যদি অভুক্ত থাকে তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং এই আদর্শের ধারণ করে যারা রাষ্ট্র পরিচালনা আসবে তারাই ভবিষ্যতে আসুক, এই আশাবাদ ব্যক্ত করি। এবং আপনাদের কাছে, সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যে